গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বিশেষ কিছু কারণের জন্য মাঝখানে আমার চ্যানেলে ছোটোখাটো ভিডিও আপলোড করলেও বেশ অনেক দিনই হলো আমি কোনো বড় ভিডিও পোস্ট করিনি। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি ভারত তথা এশিয়া মহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা। রয়েছি চিল্কা হ্রদের খুব কাছে। যে জায়গা থেকে আমি ভিডিও করছি এখান থেকে 5 মিনিটের হাঁটা পথে আমরা চিল্কা হ্রদের কাছে পৌঁছে যাব। বাড়ি থেকে বেরিয়েছি 29শে ডিসেম্বরের রাত্রে, আর আজকের দিনটা ছিল মঙ্গলবার 30শে ডিসেম্বরের সকাল। আমাদের এই ফ্যামিলি ট্রিপটা প্রায় বলতে গেলে 5 দিনের। এসেছি আমি, তোমাদের দাদাভাই, সঙ্গে রয়েছে আমার মা, বাবা এবং ভাই। পেছনে দাঁড়িয়ে থাকা এই বাসটি হলো আমাদের 5 দিনের সারথি। সারা রাত আমরা বাসের মধ্যে ছিলাম, যার কারণে বাড়ি থেকে বেরোনোর সময় আর কোনো রকম ভিডিও করিনি। এখানে পৌঁছে সবাই মিলে স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে এই চিল্কার দিকেই যাচ্ছি, তাই এখান থেকেই ভিডিওটা শুরু করছি। আমাদের এই 5 দিনের ট্রিপে উড়িষ্যার বেশ কিছু জায়গা আমরা ঘুরব। যে যে জায়গাগুলোতে আমরা যাব আপনাদেরকেও সঙ্গে নেব। ভূগোল আমার বরাবরেরই একটা পছন্দের সাবজেক্ট ছিল, আর সেই বইয়ের পাতাতেই তো আমরা চিল্কা হ্রদের কথা শুনে এসেছি কিংবা পড়ে এসেছি। কখনো আসার সুযোগ না হলেও এত বছর বাদে হলেও আজ আমি সেই চিল্কার সামনেই দাঁড়িয়ে রয়েছি। ওই যে কথায় আছে না, আমরা কোনো কিছুকে সিদ্ধান্ত নিতে পারি না, ভাগ্য আমাদের কখন কোন দিকে নিয়ে যাবে তা কেউ বলতে পারে না। এখানে ঘুরতে আসাটাই আমাদের আচমকা ঠিক হয়েছিল। আগে থেকেও জানতাম না যে আমরা চিল্কাতে আসবো, বেড়াতে আসবো সেটা 1 মাস আগে থেকে জানলেও চিল্কা আমাদের ঘুরতে আসার মধ্যে ইনক্লুড ছিল না। শেষ মুহূর্তে জানতে পারি চিল্কাও আমাদের ঘোরার মধ্যে একটা জায়গা করে নেওয়া হয়েছে। নৌকোতে ওঠার টিকিট কাটা হয়ে গেছে, আমাদের মাথা পিছু পড়লো 140 টাকা করে। এবারে আমরা যাচ্ছি চিল্কার মধ্যে অবস্থিত একটা তারা মায়ের মন্দিরে পুজো দিতে। এই মুহূর্তে আমরা সবাই জানি যে ওয়েস্ট বেঙ্গলে ঠান্ডার পরিমাণটা ঠিক কতটা, আর আমাদের বাড়ি মেদিনীপুরে তো গ্রামের দিকে, যার কারণে ঠান্ডার পরিমাণটাও বেশ। কিন্তু এখানে এসে আমরা সেইভাবে ঠান্ডা পাচ্ছি না, ঠান্ডার পরিমাণটা আমাদের ওদিকের তুলনায় বেশ কম। ঘড়িতে বেলা প্রায় 11টা মতো বেজে গেছে, কিন্তু সেইভাবে রোদ ওঠেনি, কিন্তু এখানে বেশ গরম লাগছে। আমরা ঠান্ডার কথা মাথায় রেখে যে ধরনের মোটা মোটা জামা কাপড় এনেছিলাম, মনে হচ্ছে না যে সেগুলো খুব বেশি একটা আমাদের কাজে লাগবে। এই মুহূর্তে আমাদের নৌকোর চারিপাশে পরিযায়ী পাখিতে ভর্তি। এ তো আমরা প্রত্যেকেই জানি যে চিল্কায় বিশিষ্ট রয়েছে এই পরিযায়ী পাখির জন্য, আর সেই সঙ্গে ডলফিন। যদিও হয়তো আমরা অতটাও গভীরে যাব না, যার কারণে ডলফিনের দেখা মিলবে, কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিযায়ী পাখি। নৌকোতে ওঠার আগে আমরা যে রাস্তাটা দিয়ে আসছিলাম, সেই রাস্তার দুপাশে বহু মানুষই দোকান দিয়েছেন, আর দোকানে ছোট ছোট চিপসের মতো প্যাকেটও বিক্রি হচ্ছিল। যদিও আমরা তখন বুঝতে পারিনি যে ওগুলো কী ছিল, কিন্তু এখানে আসার পর বুঝলাম যে ওগুলো ছিল পাখির খাবার। কারণ আমাদের পাশাপাশি যে সমস্ত নৌকোরা রয়েছে, সেই নৌকোতে থাকা যাত্রীরা প্রত্যেকের হাতে ওই খাবারের প্যাকেটগুলো আছে, যার কারণে ওরা পাখিদেরকে দিতে পারছে, কিন্তু আমাদের কাছে ছিল না, যার কারণে আমরা দিতে পারিনি। সুবিশাল জলরাশি এবং আমাদের চারপাশে ঘুরে বেড়ানো এই ছোট ছোট পাখিদেরকে দেখতে দেখতে আমরা দেখুন পৌঁছেও গেছি। মন্দির চত্বরে আমরা চলে এসেছি। মনে হচ্ছে যেন এই চারিপাশে জলরাশির মাঝখানে ছোট্ট একটা ভূখণ্ড, যার মধ্যে রয়েছে এই মন্দির এবং চারিপাশে বহু মানুষজন এবং অনেক দোকান। চলুন এবার মন্দিরের ভেতরে ঢোকা যাক। যদিও জানি মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, যতদূর নিয়ে যাওয়া সম্ভব ততদূর আপনাদেরকে নিয়ে যাব। মন্দিরের ভেতরে ছিল বড় একটা পাথরের তারা মায়ের বিগ্রহ। ক্যামেরা তো অ্যালাউ ছিল না, যার কারণে ভিডিও করতে পারিনি। আর মন্দিরের ভেতরে এতটাই ভিড় ছিল, যার কারণে 1 মিনিটের বেশি কাউকে দাঁড়াতেও দিচ্ছে না। এরপর এই মন্দির চত্বরে সবাই মিলে একটু ফটো তুলবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব।
এবারে আমরা সবাই মিলে নৌকোতে উঠে গেছি আর সবাই হাতে করে অপেক্ষা করছে পাখিগুলো আসার জন্য। তখন তো আমাদের কারোর কাছে পাখিদের খাওয়ার ছিল না, কিন্তু মন্দির চত্বরেও তো অনেক দোকান ছিল, ওখানে আমরা নিজেরা একটু টুকিটাকি খাওয়ার দাওয়ার খেয়েছিলাম আর সেই সঙ্গে পাখিদের জন্য খাওয়ার দাওয়া তুলে নিয়েছি। একটু একটু করে এবার রোদ উঠছে, তাই চারিপাশটা একদম ঝলমল করছে। প্রথমে দেখে যতটা কুয়াশা ছিল, এবারে সেই কুয়াশার পরিমাণটা প্রায় অনেকটা কেটেছে। আর নদীর চারিপাশটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, তা বলার কথা নয়। এবারে বেড়াতে এসে আমি বেশিরভাগ সময়ই এই প্রকৃতিগুলোকে প্রাণ ভরে উপভোগ করছি, কারণ এই ভিডিও করার দায়িত্বে ছিল আমার ভাই। যদিও ওর কাছে একটু বকানো খেয়েছি, তবুও অগত্যা দিদির কথা কি আর ফেলতে পারে, তাই এই সুন্দর সুন্দর ক্লিপগুলোও তুলে রেখেছে। ওই দূরে থাকা গাছগুলোর মধ্যে তো প্রচুর পাখি বসে রয়েছে, যেগুলোকে আমরা গুনে শেষ করতে পারবো না। আর এখন এই খাবার দেওয়ার জন্য অনেক পাখি আমাদের দিকেও উড়ে আসছে। খাবারের জন্যই তো আমরা বেঁচে থাকি, আর এই পাখিগুলো খাবারের জন্যই উন্মত্তভাবে উঠছে। যদিও চিল্কাতে প্রতিদিন বহু পর্যটক আসেন, যার কারণে এদের খাবারের কোনো সেইভাবে বলতে গেলে অভাবও হয় না। আজ থেকে প্রায় 2 বছর আগে ডায়মন্ড হারবারে এই পাখিগুলোকে আমি প্রথম দেখেছিলাম, আর সেখানে দেখেছিলাম যে ওরা যে কোনো ধরনের চিপস যা ওরা মুখে ধরতে পারবে সব ধরনের খাবারই ওরা নিচ্ছে। কিন্তু এখানে এসে দেখছি আবার সব ধরনের খাবার নিচ্ছে না। আমরা 2 ধরনের চিপস এনেছিলাম, এক ধরনেরটা খাচ্ছে আর এক ধরনেরটা একেবারেই খাচ্ছে না। পাখিগুলো আকারে বেশ ছোটোখাটো, দেখে যে কি অপূর্ব লাগছে তা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। পুরো বডিটা সাদা কালারের আর ডানাগুলো হালকা ধূসর রঙের। আর পাখিগুলো জলের ওপর যখন বসছে দেখে মনে হচ্ছে যেন কেউ ছোট ছোট টেডিগুলোকে রেখে দিয়ে গেছে। আজকে সারাদিনের মধ্যে আমরা 2টো স্পটই ঘুরবো। এক হচ্ছে চিল্কা, 2 হলো তারাতারিণী মন্দির। তার মধ্যে একটা স্পট আমাদের কমপ্লিট হয়ে গেল, আর একটা স্পট বাকি রয়েছে, যা চিল্কা থেকে আমাদের যেতে আরও প্রায় 2-2.5 ঘন্টা মতো সময় লাগবে। পৌঁছে গেছি পাড়ের একদম কাছে। এবার ওখানে গিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। যেখানে আমাদের বাসটা রয়েছে ওখানেই আমাদের রান্না বান্না হচ্ছে। খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোবো তারাতারিণী মন্দিরের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া শেষ করে চিল্কাকে বিদায় জানিয়ে আজকের দিনের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আমরা সবাই মিলে রওনা দিলাম। 2-2.5 ঘন্টার জন্য আমরা সবাই মিলে একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর দেখা হবে একদম মন্দির চত্বরে পৌঁছে। আমরা যাব ওই উঁচু পাহাড়ের ওপরটাতে, ওখানেই রয়েছে মন্দিরটা। এখন ঘড়িতে বাজে বিকেল 4:30। আমাদের পৌঁছতেও বেশ খানিকটা দেরিও হয়ে গেছে। তাড়াতাড়ি ওখানে না পৌঁছতে পারলে মন্দির আবার বন্ধ হয়ে যাবে। ওই মন্দিরটিতে যাওয়ার জন্য আমাদের মাথা পিছু 40 টাকা করে টিকিট কাটতে হয়েছে। যদি হাতে সময় থাকে আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, কিন্তু এখানে 2টো বাস রাখা রয়েছে, সেই বাসে করেই আমরা যাচ্ছি। এমনিতেই তো সন্ধ্যা নেমে এসেছে, আর দেরি হলে তো মন্দিরটা বন্ধ হয়ে যাবে, যা আপনাদেরকে আগেই বললাম। এই বিশাল উঁচু পাহাড়ের ঢাল বেয়ে যে রাস্তাটি উঠে গেছে, আর আমরা যে বাসে করে যাচ্ছি, এই বাসগুলো কিন্তু এই মন্দিরেরই। আমরা যে বাসে করে এসেছিলাম কিংবা কারোর যদি প্রাইভেট গাড়িও থাকে, সেগুলো কিন্তু এখানে ওঠার কোনো পারমিশন নেই। চলে এসেছি আমরা মন্দিরের কাছেই, আর কতটা উঁচুতে উঠে গেছি দেখুন। নিচের দিকে তাকালেই যেন বুকটা কেঁপে ওঠে। আর এই যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলোই কিন্তু আমাদেরকে এখানে পৌঁছে দিয়েছে। সবাই এখন তাড়াহুড়ো করে ছুটছে যাতে মন্দিরটা বন্ধ হওয়ার আগে আমরা মন্দিরের ভেতরটাকে দর্শন করতে পারি। আমার সামনে থাকা এই যে মন্দিরটা, এর ভেতরেই আমরা এখন যাব। মন্দিরটাকে দেখতে দেখুন কিছুটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বানানো। মন্দিরের চারিপাশে রয়েছে অসম্ভব সুন্দর কারুকার্য। প্রায় সন্ধে নেমে এসছে, তাই জন্য ক্যামেরাতে খুব একটাও ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখেছি তো অপূর্ব সুন্দর ছিল কাজগুলি। গেটে ঢোকার মুখে আমাদের
আমাদের সবাইকে জুতো খুলে ঢুকতে হয়েছিল। এবার জুতোগুলো রেখে আমরা সবাই যাচ্ছি মেন মন্দিরের উদ্দেশ্যে। আর চারিপাশে প্রচুর বানর ঘোরাঘুরি করছে, ওদের থেকে একটু নিজেদেরকে বাঁচিয়েই যেতে হবে। ভেতরে প্রচণ্ড ভিড় থাকা সত্ত্বেও আমাদের দর্শন খুব ভালো হয়েছে, কিন্তু আপনাদেরকে তা দেখাতে পারিনি, কারণ এ তো আমরা সবাই জানি যে ভেতরে কোনো রকম কোনো ফোন বা ক্যামেরা অ্যালাউ থাকে না। পাহাড়ের এই অত উঁচু থেকে নিচের শহরটাকে যেন একেবারে চেনাই যাচ্ছে না। আর এদিকে সন্ধেও নেমে এসেছে, তাই চারিদিকটা যেন একদম কুয়াশায় ঢেকে গেছে। সবাই মিলে এখন একটু ফটো তুলবো, যা স্মৃতির খাতায় এই সুন্দর মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য তো খুবই জরুরি। ভেবেছি ওই ছবিগুলোকে ব্লগের শেষে অ্যাটাচও করে দেব। এই ওপরে ওঠার জন্য বাস ছাড়াও আরও একটা মাধ্যম রয়েছে, তা হলো রোপওয়ে, যা ওপরে আসার পরই আমরা দেখতে পেয়েছি। এক কথায় বলতে গেলে এখন যুদ্ধ করেই বাসে উঠেছি, কারণ অনেক দর্শনার্থী রয়েছে আর রয়েছে মাত্র দুটো বাস, আর সবারই রয়েছে হুড়োহুড়ি। আর আমরা যখন টিকিট কাটছিলাম, একটা টিকিটের মধ্যে আমরা যতজন মেম্বার সেটা লেখা থাকে, আর যেহেতু তোমাদের দাদাভাইয়ের হাতে টিকিট ছিল, ও যেহেতু আগে উঠে গেছে, তাই আমাদেরকেও ওপরে উঠতেই হতো, তাই কোনো মতে বাসে জায়গা করে নিয়েছি। চলুন আবার সেই আঁকা বাঁকা রাস্তা ধরে নিচের দিকে নেমে যাই। খুব বেশি সময় লাগে না, ওই 5 মিনিট মতো সময় লাগবে। সবাই মিলে নেমে এসেছি নিচে, আর এদিকে সন্ধে নামার সাথে সাথেই পাহাড়ের ওপরে আলোগুলোও জ্বলে উঠেছে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, দেখুন। সেই কোন দুপুরে খেয়েছিলাম, সবার খুব খিদেও পেয়ে গেছে। এবারে চলুন একটু খাওয়ার দাওয়ার তুলে নিয়ে বাসে উঠে পড়ি। মন্দির ছাড়িয়ে আমরা প্রায় 3-3.5 ঘন্টা রাস্তা এগিয়ে এসেছি, আর মোটামুটি ঠান্ডাও এখন পড়েছে বেশ। আর রয়েছে এখন একটা ফাঁকা তেল পাম্প দেখে, যেখানে আমাদের রাতে রান্না হবে। আজ আর আমাদের কোনো রুম নেওয়া হবে না, সারা রাত আমাদের বাসে যেতে হবে, কারণ আগামীকাল আমরা যে জায়গাটাতে পৌঁছবো সেটা সম্পূর্ণ একটা পাহাড়ি রাস্তা, নতুন জায়গা, যেখানে যেতেও আমাদের সময় লাগবে। তো এখানে বসেছে রান্না, খাওয়া দাওয়া করে আমাদের বাস ছাড়বে। রান্না হতে যেটুকু সময়, সেই ফাঁকে আমরা সবাই মিলে দাঁড়িয়েছি একটু গল্প করার জন্য। আর বাসে থাকতে থাকতে সারাদিনে অনেকের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, তাই সবাই মিলে নিজেদের মতো এখানে গল্প করছে। চলুন তবে উড়িষ্যা ভ্রমণের প্রথম দিনটা আমরা এইভাবেই শেষ করলাম। দেখা হবে উড়িষ্যার একটা অফবিট জায়গাকে সাথে করে নিয়ে পরবর্তী ব্লগের সঙ্গে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই উড়িষ্যা ভ্রমণের পার্ট 2 নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন।